আসসালামু আলাইকুম আমার বিজ্ঞান প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা পরিমাপ, পরিমাপের একক এবং উপসর্গ সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা পরিমাপ সম্পর্কে জানব। পরিমাপ পরিমাপ পরিমাপটা হচ্ছে কোনো কিছু পরিমাণ নির্ণয় করাটাকে পরিমাপ বলে। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করার প্রক্রিয়াকে পরিমাপ বলে। আমরা বিভিন্ন ভাবে পরিমাপ করি, তবে আমরা সেদিকে যাব না। আমরা শর্টকাটে পরিমাপের এককগুলো জানবো এবং উপসর্গগুলো জানবো, যেগুলো আমাদের দরকার সেগুলি আমরা জানবো। তো আমরা পরিমাপের একক সম্পর্কে জানি। পরিমাপের এককটা কি? পরিমাপের একক পরিমাপের একক আমরা পরিমাপের একক বলতে যেটা বুঝি, যেমন আমরা দৈর্ঘ্যকে মিটার দ্বারা পরিমাপ করি, তারপরে ভরকে আমরা কেজি দ্বারা পরিমাপ করি। এই যে আমরা ভরটাকে মিন করতেছি কি দ্বারা? কেজি দ্বারা। এগুলো হচ্ছে পরিমাপের একক। অর্থাৎ আমরা যে জিনিসগুলো দ্বারা ওগুলোকে ডিফাইন করি সেগুলো হচ্ছে পরিমাপের একক। পরিমাপের একক কাকে বলে? আমরা যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশির পরিমাণ নির্ণয় করা হয় তাকে পরিমাপের একক বলে। পরিমাপের একক বলে। এবার আমরা দেখব পরিমাপের একক কয় প্রকার। পরিমাপের একক দুই প্রকার। পরিমাপের একক একটা হচ্ছে মৌলিক একক, একটা হচ্ছে যৌগিক একক। যৌগিক একক এর আরেকটা নাম আছে লব্ধ একক বা লব্ধ একক। লব্ধ একক। এবার আমরা মৌলিক একক গুলাকে দেখব, যৌগিক একক গুলাকে দেখব। মৌলিক একক। মৌলিক একক মৌলিক একক মৌলিক একক কোনগুলো? আমরা ইতিপূর্বে দেখেছি যে মৌলিক রাশি হচ্ছে 7টা। এই 7টা মৌলিক রাশিতে যে এককগুলো আমরা ব্যবহার করছি সেগুলোই হচ্ছে মৌলিক একক। তাহলে আমরা শর্টকাটে বলতে পারি যে মৌলিক রাশির এককগুলোকেই মৌলিক একক বলে। মৌলিক
রাশির এককে মৌলিক একক বলে। যেমন আমরা দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড। এই যে আমরা এটসেট্রা এইরকম যে বাকি যে 7টা মৌলিক রাশি সবগুলোর এককগুলোই মৌলিক একক। যেমন আমরা এখানে কিছু উদাহরণ উল্লেখ করলাম। একইভাবে আমরা যৌগিক এককগুলোকে দেখি। যৌগিক একক কোনগুলো? যৌগিক একক হচ্ছে অসংখ্য। তো আমরা দেখি যৌগিক একক কোনগুলো। যৌগিক একক যৌগিক একক যৌগিক একক। তো যৌগিক রাশির যে এককগুলো আমরা ব্যবহার করি সেগুলোই হচ্ছে যৌগিক একক। তো আমরা শর্টকাটে বলতে পারি যৌগিক রাশির একককে যৌগিক একক বলে। যৌগিক একক বলে। যেমন আমরা বলের একক বলি নিউটন, কাজের একক বলি জুল, তারপরে আমরা চাপের একক বলি প্যাসকেল। এরকম অসংখ্য একক আছে। যেমন বলের একক আমরা নিউটন লিখি, কাজের একক আমরা জুল লিখি, তারপরে আমরা চাপের একক প্যাসকেল লিখি, এটসেট্রা। এরকম অসংখ্য যৌগিক একক আছে। তাহলে আমরা মৌলিক একক কোনগুলো এবং যৌগিক একক কোনগুলো সেগুলো সহজে আশা করি আমরা আইডেন্টিফাই করতে পারবো। এখন আমরা এই মৌলিক একক ছাড়াও এই মৌলিক এককগুলা আমরা দেখবো যে এই কিছু প্রচলিত একক দেখবো আমরা, যে এক সময় পৃথিবীতে এগুলা মানে এসআই এককের আগে কোন এককগুলো প্রচলিত ছিল সেগুলা সম্পর্কে জানবো। প্রথমেই এসআই এককের আগে ব্রিটিশে একটা একক প্রচলন ছিল, সেটা হলো এফপিএস একক। তো সেটা কি? এফপিএস ইউনিট। আচ্ছা, এটা উদ্ভাবন করে ব্রিটিশের একটা ইঞ্জিনিয়ারিং সংস্থা। আর এটা উদ্ভাবন করা হয় 1824 সালে। তাহলে এটা উদ্ভাবন করা হয় 1824 সালে। আর এই এককটা শুধু ব্রিটিশেই প্রচলন ছিল। সংস্থা ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং সিস্টেম। ব্রিটিশ জুড়েই একটা প্রচলন ছিল, অন্য কোথাও প্রচলন ছিল না, এই জন্য এটা এফপিএস। আচ্ছা, এখানে তাহলে এফপিএস এর পূর্ণরূপ কি? এফপিএস। এফ মানে হচ্ছে ফুট, পি মানে হচ্ছে পাউন্ড, এস মানে হচ্ছে সেকেন্ড, সিস্টেম অফ ইউনিটস। তাহলে এখানে এফপিএস এর আমরা ফুল মিনিংটা জানলাম যে এটার ফুল মিনিং হচ্ছে ফুট, পাউন্ড, সেকেন্ড, সিস্টেম অফ ইউনিটস। আচ্ছা, এখানে
এখানে এই যে এফ এর যে এককটা এটা হচ্ছে দৈর্ঘ্যের একক, পি এর যে এককটা ব্যবহার পি এর যেই এককটা ব্যবহার করছে সেটা হচ্ছে ভরের একক, আর এস মানে সেকেন্ড, এটা হচ্ছে সময়ের একক। তাহলে এফপিএস এ দৈর্ঘ্যকে পাউন্ড দ্বারা ফুট দ্বারা প্রকাশ করা হইতো, ভরকে পাউন্ড দ্বারা প্রকাশ করা হইতো, এবং সময়কে তখনও সেকেন্ড দ্বারাই প্রকাশ করা হইতো। আচ্ছা, এই যে আমরা যখন কেক কিনতে যাই তখন আমরা বলি কিন্তু আমাকে 1 পাউন্ডের একটা কেক দেন বা 2 পাউন্ডের একটা কেক দেন। আমরা কিন্তু সেই ব্রিটিশ এককটাই ব্যবহার করি। এই যে এখানে ব্রিটিশ দেশে যে ভরকে পাউন্ড দ্বারা ইন্ডিকেট করা হয়তো সেই পাউন্ডটা আমরা এখানে ব্যবহার করি। আচ্ছা, এছাড়াও আমরা আরো কিছু একক জানি, যে পৃথিবী জুড়ে আরো কিছু এককের প্রচলন ছিল। আরো কি একক? যেমন আমরা জানি সিজিএস একক জানি, সি জি এস ইউনিট। আচ্ছা, এই সিজিএস এককটা উদ্ভাবন হয় 1874 সালে। আচ্ছা, এটা একটা সংস্থা করে, যে সংস্থার নাম হচ্ছে বাস। বাস বাসের পূর্ণরূপ হচ্ছে ব্রিটিশ ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স। এই সংস্থাটা প্রথমে সিজিএস এককের উদ্ভাবন করেন। আর এখানে তাহলে সিজিএস এককের পূর্ণরূপ কি? সিজিএস। সি মানে হচ্ছে সেন্টিমিটার, জি মানে হচ্ছে গ্রাম, এস মানে হচ্ছে সেকেন্ড, সিস্টেম অফ ইউনিটস। তাহলে আমরা সিজিএস এককের পূর্ণরূপ জানলাম, যে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, সিস্টেম অফ ইউনিট। এখানে সি দ্বারা যে সেন্টিমিটার বোঝায় এটা হচ্ছে দৈর্ঘ্যের একক, অর্থাৎ দৈর্ঘ্যকে সিজিএস এককে সেন্টিমিটারে প্রকাশ করা হয়, ভরকে গ্রামে প্রকাশ করা হয়, আর সময়কে তখনও সেকেন্ড দ্বারা ইন্ডিকেট করা হতো, সেকেন্ড। তাহলে আমরা এফপিএস সম্পর্কেও জানলাম, এবং সিজিএস এককে কাকে কি দ্বারা প্রকাশ করে সেটাও জানলাম। এটা কোথায় প্রচলন ছিল, এটা কে প্রচলন করে, একটা সংস্থা, এটা কত সালে প্রচলন সেটা আমরা জানি। এবার আমরা আরেকটা একক সম্পর্কে জানবো, সেটা হলো এমকেএস। এম এমকেএস এমকেএস ইউনিটস। এটা উদ্ভাবন হয় এটা উদ্ভাবন করা হয় 1901 সালে। এটা উদ্ভাবন করেন ইতালিয়ান একজন পদার্থবিদ, উদ্ভাবক ইতালিয়ান ইতালিয়ান পদার্থবিদ জিওভানি জর্জি। প্রথমেই এই এমকেএস পদ্ধতিটা
উদ্ভাবন করেন 1901 সালে। এখানে এমকেএস এর পূর্ণরূপ কি? এম কে এস। এম মানে হচ্ছে মিটার, কে মানে হচ্ছে কিলোগ্রাম, কিলোগ্রাম, এস মানে হচ্ছে সেকেন্ড, সেকেন্ড, সিস্টেম অফ ইউনিটস। আচ্ছা, এখানে এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যকে মিটার দ্বারা প্রকাশ করা হয়, দৈর্ঘ্যকে মিটার দ্বারা প্রকাশ করা হয়, ভরকে কিলোগ্রাম দ্বারা প্রকাশ করা হয় মানে কেজি দ্বারা প্রকাশ করা হয়, আর সময়কে সবাই সেকেন্ড দ্বারা প্রকাশ করেন। আচ্ছা, তাহলে আমরা এমকেএস পদ্ধতিও জানলাম, তার সম্পর্কে ডিটেলস জানলাম, সিজিএস সম্পর্কেও জানলাম এবং এফপিএস সম্পর্কেও জানলাম। এখন এই যে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের একক প্রচলন ছিল, এটা মানুষের জন্য আসলে এটা কষ্টকর। এই জন্য বিজ্ঞানীরা 1960 সালে সকল দেশের বিজ্ঞানীরা একসাথে চিন্তা করলো যে সারা বিশ্বে একই রকমের একক প্রচলন করা দরকার। এই জন্য তারা সবাই ফ্রান্সে বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করেন। তো সিদ্ধান্তটা হচ্ছে 1960 সালে সকল দেশে বিজ্ঞানীরা এমকেএস একককে এসআই একক হিসেবে স্বীকৃতি প্রদান করেন, প্রদান করেন। আচ্ছা, এখন এই যে এসআই এককের মধ্যে আমরা যতগুলো একক দেখি সবগুলা একই সাথে অন্তর্ভুক্ত করা হয়নি, এগুলা বিভিন্ন সময় বিভিন্ন এককগুলাকে এসআই পদ্ধতির মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ যখন যেটা মানুষের জন্য সুবিধাজনক দরকার সেটাকে এসআই এককের অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, এসআই এককের পূর্ণরূপ কি? আমরা এসআই এককের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। ফ্রান্সিস ভাষায় এটার আরেকটা পূর্ণরূপ আছে, ফ্রান্সিস ভাষায় এটাকে বলা হয় সিস্টেমি ইন্টারন্যাশনাল ডি ইউনিটস। ফ্রান্সিস ভাষায় এটা হচ্ছে পূর্ণরূপ, আর এটা হচ্ছে ইংলিশে মানে ইংরেজিতে ব্রিটিশ অনুযায়ী এটার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এই এসআই। আমরা শুরুতেই শিখছিলাম যে সিজিএস একক, এই সিজিএস এককের আরো কিছু নাম আছে। সিজিএস এককের নামগুলো কি? সিজিএস ইউনিটস, এটা অপর নাম, এর অপর নাম, ফ্রান্স সেস ইউনিট বা ডেসিমেল ইউনিটস। আর আমরা যে এমকেএস একক ইউনিটসটা দেখলাম সেটার আরো একটা নাম আছে, এমকেএস ইউনিটস, এর অপর নাম মেট্রিক ইউনিট।
তো আমরা পরিমাপ সম্পর্কে জানলাম, পরিমাপের একক গুলা সম্পর্কে জানলাম এবং খুঁটিনাটি আমরা সবই দেখার চেষ্টা করলাম। এবার আমরা উপসর্গ সম্পর্কে জানার চেষ্টা করব। এই উপসর্গগুলা এসএসসি এমসিকিউতে প্রায় আসে এবং এসএসসি এমসিকিউতে আসলে এগুলা কিভাবে আসে এবং কিভাবে সহজে এগুলো আমরা অ্যান্সার করতে পারবো সেই সম্পর্কে আমরা এখন জানবো। আমরা এখানে কিছু উপসর্গ লিখছি, দেখো। এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটম। এখানে আমার টোটাল এই পাশে হচ্ছে তোমার 8টা উপসর্গ আর এই পাশে হচ্ছে 8টা উপসর্গ। আচ্ছা, এখন এই উপসর্গগুলাকে দেখো সবগুলাকে কি দ্বারা প্রকাশ করে এখানে লেখা আছে, এগুলো আমাদের জানা লাগবে। এই উপসর্গগুলোকে অবশ্যই আমাদের মুখস্থ করা লাগবে এবং এগুলো আমাদের জানা লাগবে। অর্থাৎ আমাদের এই সংখ্যাগুলা মুখস্থ না করলেও আমাদের এগুলাকে কি দ্বারা প্রকাশ করে, যেমন ডেকাকে ডি দ্বারা প্রকাশ করে, হেক্টরকে এস এ দ্বারা প্রকাশ করে, কিলোকে কে দ্বারা প্রকাশ করে, মেগাকে এম দ্বারা প্রকাশ করে, গিগাকে জি দ্বারা প্রকাশ করে, আচ্ছা, টেরাকে টি দ্বারা প্রকাশ করে, পেটাকে পি দ্বারা, এক্সাকে ই দ্বারা। একইভাবে দেখো এগুলাকেও কিভাবে প্রকাশ করা হয়, দেখো এখানে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে, সি দ্বারা, এম দ্বারা। কাকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে এগুলো অবশ্যই আমাদের জানা লাগবে, কারণ কাকে কি দ্বারা প্রকাশ করে সেটাই যদি না জানি তাহলে আমরা কেমনে বুঝবো। আমাকে যদি লিখলো এ, তখন আমি এটা এত বলবো নাকি এক্সা বলবো। দেখো এক্সাকে ই দ্বারা প্রকাশ করে, এটোকে এ দ্বারা প্রকাশ করে। এখন এ এম দিয়া দিল তোমাকে, এ এম দিলে তুমি কি এক্সামিটার বলবা না অ্যাটোমিটার বলবা। এই যে এগুলা কনফিউশনের মধ্যে পড়বা। এই জন্য অবশ্যই তোমাকে কোন উপসর্গগুলাকে কি দ্বারা প্রকাশ করে সেটা জানা লাগবে, মানগুলা না জানলো। আচ্ছা, দেখো এখানে আমি বাম সাইডে যে উপসর্গগুলা লিখছি সেখানে সবগুলো উপসর্গ দেখো পজিটিভ, দেখো। আর দেখো প্রথম তিনটা 1 2 3, প্রথম তিনটা এক এক করে বাড়ছে, তিনের পর থেকে তারপর গুলা তিন তিন করে বাড়ছে, দেখো 6 9 12 15 18, এগুলা সবগুলার পাওয়ার পজিটিভ। আর দেখো ডাইন সাইডে আমরা যে উপসর্গগুলো লিখছি সেগুলো একই হারেই বাড়ছে, দেখো প্রথম তিনটা 1 2 3, মানে প্রথম তিনটা এক এক করে বাড়ছে, তিনের পর থেকে দেখো বাকিগুলো তিন তিন করে বাড়ছে, দেখো 6 9 12 15 18। তবে পার্থক্যটা কি, বাম সাইডে যে উপসর্গগুলা সেগুলোর পাওয়ার গুলো হচ্ছে পজিটিভ, আর ডান সাইডে যে উপসর্গগুলো লিখছি সেগুলোর পাওয়ার গুলো কিন্তু নেগেটিভ। আচ্ছা, এখন পজিটিভ পাওয়ার দ্বারা আমরা কি বুঝবো আর নেগেটিভ পাওয়ার দ্বারা কি বুঝবো। দেখো তোমাকে বললো, যেমন তোমাকে বললো সাপোজ মেঘা, যেমন তোমাকে বললো 5 MB, আমরা যে এমবি বলি মানে মেগাবাইট। এই যে এম মানে দেখো, এম মানে মেগা, বি মানে হচ্ছে বাইট। বা তোমাকে 5 মেগা 10 মেগাগ্রামও বলতে পারে, যেমন বললো 10 মেগাগ্রাম। বা তোমাকে বললো 15 মেগামিটার, এরকম বললো আর কি। 5 মেগা মেগাবাইট থেকে বাইটে কনভার্ট করো, তাহলে তুমি দেখো মেগা মানে হচ্ছে 10⁶। তার মানে এই 5-এর সাথে তুমি যদি 10⁶ গুণ করে দাও তাহলে কিন্তু এটা বাইট হয়ে যাবে, দেখছো। একইভাবে তোমাকে যদি বলে মেগাগ্রাম থেকে তুমি গ্রামে যাও, তার মানে এই 10-এর সাথে মেগা মানে যেহেতু 10⁶, তাহলে এটার সাথে 10⁶ গুণ করলে এটা গ্রাম হয়ে যাবে। তোমাকে যদি বলে মেগামিটার থেকে মিটারে যাও, তার মানে এই 15-এর সাথে যদি যদি 10⁶ গুণ করো তাহলে অবশ্যই সেটা মিটার হয়ে যাবে। তাহলে দেখো উপসর্গগুলোকে কিভাবে কনভার্ট করা যায় সহজে। আচ্ছা, এই যে 10⁶ এর মানে কি, এর মানে হচ্ছে 5-এর পরে 6টা শূন্য দিলে যত হবে, মানে 5-এর পরে এই 5-কে 1-এর পরে 6টা শূন্য দিলে যত হয়, মানে 10 লাখ, মানে 5-কে 10 লাখ দ্বারা গুণ করলে যত হবে এটাকে সহজেই এই যে 10⁶ দ্বারা প্রকাশ করা হয়। মানে তুমি 5-কে 10 লাখ দ্বারা গুণ করা, এই কথাটা না বলে আমরা সরাসরি সহজে 10⁶ বললাম আর কি। একইভাবে আমরা অন্য উপসর্গ দিয়ে বলতে পারি, যেমন এক কথায় পাওয়ারটা যদি পজিটিভ হয়, তুমি আহ 10 যত থাকবে 1-এর পর অতটা শূন্য দিয়ে ওইটাকে গুণ করা লাগবে। আচ্ছা, যেমন আমরা আরেকটা উপসর্গ দিয়ে তোমাদেরকে বুঝাই, যেমন আমাকে বললো, যেমন আহ তোমাকে বললো যেমন 15 GB, বা তোমাকে বললো সাপোজ 5 GM। আচ্ছা, জিবি মানে হচ্ছে গিগাবাইট আর জিএম মানে হচ্ছে গিগামিটার। আচ্ছা, এখন তোমাকে বললো যে জিবি থেকে বাইটে কনভার্ট করো, তাহলে তুমি জানো যে গিগা মানে হচ্ছে 10⁹, তার মানে এই 15-এর সাথে আমি শর্টকাটে যদি লিখি 10⁹ গুণ করলেই এটা বাইট হয়ে যাবে। আচ্ছা, এর মানে কি, এর মানে হচ্ছে 15-কে আমি 1-এর পরে 9টা শূন্য দিলে যত হয়, 1 2 3 4 5 6 7 8 9, 9টা শূন্য দিলে যত হয় অত দ্বারা গুণ করা। এখন এটাকে
এত কষ্ট করে না বলে আমরা সংক্ষেপে বলি যে 15কে 10⁹ দিয়ে গুণ করে দাও। একইভাবে তুমি যদি গিগামিটার থেকে মিটারে যেতে হয় একই কাজই করা লাগবে, তার মানে 5কে 10⁹ দিয়ে গুণ করলেই এটা 10 মিটারে চলে যাবে। আশা করি তোমরা পজিটিভ উপসর্গগুলো বুঝছো। এবার আমরা নেগেটিভ উপসর্গগুলো বোঝার চেষ্টা করি। যেমন আমরা মাইক্রো দিয়ে বোঝানোর চেষ্টা করি। তোমাকে বললো যে 10 মাইক্রোমিটার। এখন 10 মাইক্রোমিটারকে তোমাকে মিটারে কনভার্ট করতে বললো, তাহলে তুমি কিভাবে কনভার্ট করবা? তার মানে মাইক্রো মানে হচ্ছে 10⁻⁰, তার মানে 10কে যদি আমি 10⁻⁰ দিয়ে গুণ করে দেই তাহলে অবশ্যই এটা মিটার হয়ে যাবে। আচ্ছা, এর মানে কি? পাওয়ারটা নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে 10কে একের পরে 6টা শূন্য দিলে যত হবে, মানে 10 লাখ, অর্থাৎ 10কে 10 লাখ দিয়ে তোমার ভাগ করতে হবে। তার মানে এটা দ্বারা বোঝায় আমরা 10কে 10 লাখ দিয়ে আমরা কি করব? ভাগ করব। অবশ্যই এটা বুঝছো। আচ্ছা, আমরা আরেকটা উপসর্গ দেখি। যেমন তোমাকে বললো 15 ন্যানোমিটার। এখন তোমাকে বললো এটাকে মিটারে কনভার্ট করো, তাহলে তুমি সহজে জানো ন্যানো মানে 9। দেখো আমি সহজে মনে রাখি, ন্যানো 9 লিখতে ন দিয়া শুরু, ন্যানো 9 মানে 9 দিয়া শুরু, তাহলে সহজে এটা 10⁻⁹ এইভাবে মনে রাখা যায়। একটু টেকনিক করে মনে রাখার চেষ্টা করবা, কারণ সবগুলা টেকনিক করে মনে রাখলে সহজে মনে থাকবে। আচ্ছা, তার মানে 15 ন্যানোমিটার, এটাকে আমরা সহজেই লিখতে পারি 15 × 10⁻⁹। আচ্ছা, এর মানে কি? মানে 15কে একের পরে 9টা শূন্য দিলে যত হয় অত দিয়ে ভাগ করা লাগবে। তাহলে 15কে আমরা কি করব? একের পরে 9টা শূন্য দিলে যত হবে এত দিয়ে আমার ভাগ করা। সহজে আমরা কি বুঝলাম? যে উপসর্গের পাওয়ার গুলো যদি পজিটিভ হয় তাহলে গুণ করতে হয়, আর উপসর্গের পাওয়ার গুলো যদি নেগেটিভ হয় তাহলে ভাগ করতে হয়। আশা করি তোমরা পাওয়ার উপসর্গের এগুলো তোমরা বুঝতে পারছো। এখন এসএসসি পরীক্ষায় এমসিকিউতে এগুলো কিভাবে আসে সেটা আমরা জানার চেষ্টা করি। তোমাকে যেমন তোমাদেরকে বললো, যেমন 10 মিলি এম্পিয়ার সমান সমান কত পিএ, মানে পিকো এম্পিয়ার। এই যে দেখো এখানে আমরা যদি এগুলা কাকে কি দ্বারা প্রকাশ করি সেটা যদি না বুঝি তাহলে তুমি কিভাবে পড়বা? যেমন এম এ মানে মিলি এম্পিয়ার, পি এ মানে হচ্ছে পিকো এম্পিয়ার। তার মানে তোমাকে বলছো 10 মিলি এম্পিয়ার সমান সমান কত পিকো এম্পিয়ার, এটা তোমাকে বলার জন্য। আচ্ছা, তাহলে আমরা দেখি মিলি মানে হচ্ছে, আমরা আগে দেখি প্রথম বলছে 10 মিলি এম্পিয়ার, তো আমরা লিখলাম 10 মিলি এম্পিয়ার ইকুয়াল টু, তার মানে মিলি থেকে আমাকে আগে এম্পিয়ারে কনভার্ট করতে হবে। তার মানে মিলি মানে কত? মিলি মানে হচ্ছে 10⁻3, 10⁻3। তার মানে আমি 10কে যদি 10⁻3 দ্বারা গুণ করি তাহলে এটা এম্পিয়ারে চলে যাবে, গেল। আচ্ছা, তোমাকে বলছে কত পিকো এম্পিয়ার। আচ্ছা, পিকো মানে আমরা কিছু নাই মানে একটা এক ধরে নিই, মানে 1 পিকো এম্পিয়ার। আচ্ছা, পিকো মানে কত? পিকো মানে হচ্ছে 10⁻15। তার মানে 10 কত 15, 10⁻−15। ডেসি সেন্টিমিটার মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো এত। পিকো মানে হচ্ছে 10⁻12। তার মানে 1কে 10⁻12 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, এখন তোমাকে বলছে কত পিকো এম্পিয়ার, যেটা তোমার কাছে চাইছে সেটাকে উপরে রেখে তুমি ভাগ দিবা। তাহলে আমরা লিখতে পারি এখন 1 পিকো এম্পিয়ার বাই হচ্ছে 10 মিলি এম্পিয়ার। তো আমরা একটু আগে এটাকে কনভার্ট করে ফেলছিলাম, এটাকে কনভার্ট করে আমরা পাইছিলাম 1 × 10⁻12, আর এটাকে আমরা কনভার্ট করে পাইছিলাম 10 × 10⁻3। এখন এখান থেকে আমরা সুন্দর করে লিখতে পারি, কি লিখতে পারি দেখো, আমরা যদি এটাকে এটা দ্বারা ভাগ করি তাহলে 0.1 ইন্টু উপরে আছে 10⁻12, আর নিচ থেকে কোনো পাওয়ার যদি নেগেটিভ থাকে সেটা যদি উপরে যায় তাহলে পজিটিভ হয়ে যায়, আর পাওয়ারটা যদি পজিটিভ থাকে তাহলে উপরে গেলে নেগেটিভ, তাহলে এটা যেহেতু নেগেটিভ তাহলে উপরে গেলে অবশ্যই পজিটিভ হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 0.1 ইন্টু 10⁻, আচ্ছা এটা থেকে এটা গেলে কত হয় 9, আচ্ছা −9। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো, আমরা যদি এটা এইভাবে লিখলে অ্যান্সারটা হবে। আমরা যদি চাই যে যে এই দশমিকটাকে আরো পিছনে নিব,
দশমিকটা যদি সামনের দিকে নিয়ে আসতে চাই, যে আমরা যদি এরকম লিখতে চাই যে তাহলে এইখানে দশমিকটা তুমি যত সামনের দিকে আনবা এইখানে তত প্লাস হবে, আর এইখান থেকে দশমিকটা তুমি যত পিছনের দিকে নিবা তত মাইনাস হবে। তাহলে আমি যদি দশমিকটাকে এইখানে নিয়ে আসি, তাহলে যেমন দশমিক, এই দশমিকটা এক ঘর আগে নিয়ে আসলাম, তার মানে 9, তাহলে এখানে এক প্লাস হবে, তাহলে কত হইলো? তাহলে এটার অ্যান্সার হয় 0.01 ইন্টু 10 কত -8। আচ্ছা, আমি যদি দশমিকটাকে এইখান থেকে যদি এক ঘর পিছিয়ে নিয়ে যেতাম তাহলে কি হইতো? যেমন 0.1 মানে দশমিকটাকে আমি এই ভাগে এইখানে নিয়ে গেলাম, তাহলে ওইখানের সাথে কি হইতো? আরেক মাইনাস হইতো। তার মানে হয়তো এটা কত হইতো? 1 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 10। তার মানে দেখো এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। এক কথায় দশমিকটা যদি তুমি সামনের দিকে আনো পাওয়ারের সাথে প্লাস হবে, যত সামনে আনবা অত প্লাস করবা, যত ঘর সামনে আনবা অত ঘর প্লাস করবা, আর দশমিকটা যত ঘর তুমি পিছিয়ে নিবা অত ঘর তুমি মাইনাস করবা। আশা করি তুমি বুঝতে পারছো যে এটা কেমন। আচ্ছা, আমরা আরেকটা দেখি। তোমাকে বললো যে 5 মেগাজুল সমান সমান কত ন্যানো জুল। আচ্ছা, এখন এটা তাইলে আমরা কিভাবে লিখবো? 5 মেগাজুল, এটাকে আগে কনভার্ট করি। মেগা মানে হচ্ছে মেগাজুল, 5 মেগাজুল, মেগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6। তার মানে 5 কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে এটা জুলে কনভার্ট হবে। আর ন্যানো মানে হচ্ছে ইনভার্স 9। তার মানে আমরা এটার সামনে কিছু নাই যে একটা 1 ধরে নিই, তাহলে 1 ন্যানো জুল সমান সমান 1 ইন্টু 10 ইনভার্স 9 জুল। এখন তোমার কাছে চাইছে কত ন্যানো জুল, তো তোমার কাছে যেটাকে চা হবে তুমি সেটাকে উপরে রেখে বাকিটা দ্বারা ভাগ করবা। তো আমরা এখন দিয়ে লিখি 1 ন্যানো জুল বাই হচ্ছে 5 মেগাজুল। আচ্ছা, তাহলে আমরা এটাকে কনভার্ট করে পাইছিলাম 1 ইন্টু 10 ইনভার্স 9, আর এটাকে কনভার্ট করে পেয়েছিলাম 5 ইন্টু 10 টু পাওয়ার 6। আচ্ছা, এখন এখান থেকে লক্ষ্য করো 1/5 মানে হচ্ছে 0.2 ইন্টু উপরে আছে 0.9, আর নিচ থেকে যত পাওয়ারটা যদি পজিটিভ থাকে সেটাকে উপরে নিলে অবশ্যই নেগেটিভ হবে, তার মানে ইনভার্স 6। এটা যদি নেগেটিভ থাকতো তাহলে উপরে গেলে এটা পজিটিভ হইতো। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি 0.2, 9 সাথে যদি আরো -9 এর সাথে আরো -6 গুণ করলে -15, তার মানে এত জুল। আচ্ছা, তার মানে এত, তার মানে এটার অ্যান্সার আমরা সহজে বুঝলাম। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন দেখি। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছি। আমরা আরেকটা প্রশ্ন দেখি। এক এক্সাজুল সমান সমান কত অ্যাটোজুল। আচ্ছা, এক এক্সাজুল সমান সমান কত অ্যাটোজুল। আচ্ছা, যেমন এই প্রতীকগুলো যদি আমরা নাও জানি মানে না বুঝি তাহলে তুমি পড়তেও পারবা না, অবশ্যই কোন মান দ্বারা কি বোঝায় এবং কোনটার মান কি তুমি সেটা বুঝতেও পারবা না, লিখতেও পারবা না। তাহলে অবশ্যই তোমাকে কোনটাকে কি সংকেত দ্বারা প্রকাশ করে এবং সংকেতটা মানে কি এটা তোমার অবশ্যই জানা লাগবে। আচ্ছা, আমাকে এক এক্সাজুল, এক্সা মানে কত 10 টু দি পাওয়ার, তাহলে এক এক্সাজুল এটাকে আমরা আগে কনভার্ট করি। এক্সা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 18। আচ্ছা, তার মানে একের সাথে আমরা 10 টু দি পাওয়ার 18 গুণ করলাম। আচ্ছা, আর কত এক্সা মানে অ্যাটোজুল, এটার সামনে কিছু নাই মানে একটা এক ধরবো, তার মানে এক অ্যাটোজুল, এটাকে কনভার্ট করি আমরা। তো আমরা অ্যাটো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার, অ্যাটো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার কত ইনভার্স 18। তার মানে একের সাথে 10 টু দি পাওয়ার ইনভার্স 18 তুমি গুণ করো। আচ্ছা, তাহলে এগুলো কিসে কনভার্ট হবে? জুলে কনভার্ট হয়ে যাবে। এখন তোমার কাছে যেটা এটা চাওয়া হয়েছে, আমি আগেও বলছিলাম যেটা চাওয়া হবে সেটাকে উপরে রেখে বাকি দ্বারা তুমি ভাগ করবা। তাহলে এখন এক অ্যাটোজুল বাই হচ্ছে এক এক্সাজুল ইকুয়াল টু, এটাকে আমরা কনভার্ট করে কি পেয়েছিলাম 1 ইন্টু 10 ইনভার্স 18, আর এটাকে কনভার্ট করে কি পেয়েছিলাম 1 ইন্টু 10 টু দি পাওয়ার 18। তো এখানে আমরা এক এক যদি ভাগ করি তাহলে একই হয়, ইন্টু উপরে আছে 10 টু দি পাওয়ার 18, নিচ থেকে পাওয়ারটা পজিটিভ আবার ওটাকে উপরে নাও তাহলে আবার পাওয়ারটা নেগেটিভ হবে, তার মানে 1 ইন্টু 10 ইনভার্স 36। তাহলে এটাকে এইভাবেও লেখা যায়, অথবা তোমাদের এমসিকিউ তে শুধু 10 টু দি পাওয়ার 36 থাকতে পারে, ইন্টুর আগে যদি 1 থাকে সেটা না লিখলেও হয়। তার মানে এটাও কারেক্ট
এটাও কারেক্ট। আমরা আরেকটা প্রশ্ন দেখি, তাহলে সহজে বুঝবা। আচ্ছা, তোমাকে বললো 1 হেক্টোমিটার সমান সমান কত ন্যানোমিটার। আচ্ছা, এই একটা কোশ্চেন বললো যে 1 হেক্টোমিটার সমান সমান কত ন্যানোমিটার। আচ্ছা, তাহলে আমরা দেখি এটাকে আগে কনভার্ট করি। 1 হেক্টোমিটার ইকুয়াল টু, হেক্টো মানে কত? হেক্টো মানে হচ্ছে আহ হেক্টো মানে হচ্ছে 10 ইনভার্স 10⁻²। তার মানে আমরা যদি 1-এর সাথে 10⁻² গুণ করি তাহলে এটা মিটারে কনভার্ট হবে। আর কত ন্যানোমিটার? ন্যানো মানে 10⁻৯। তার মানে এটা সামনে যেহেতু কিছু নেই, একটা 1 ধরবো, তাহলে 1 ন্যানোমিটার ইকুয়াল টু, ন্যানোমিটার থেকে মিটারে যেতে হলে তোমার অবশ্যই 10⁻৯ গুণ করা লাগবে। 10⁻৯ গুণ করা লাগবে, তাহলে এটা মিটারে কনভার্ট হবে। এখন আমার কাছে যেহেতু কত ন্যানোমিটার এটা চাওয়া হয়েছে, তাহলে যাকে চাওয়া হবে তাকে উপরে রেখে বাকিটা ভাগ করবা। তাহলে এখন 1 ন্যানোমিটার বাই হচ্ছে 1 হেক্টোমিটার। তো ন্যানোমিটারকে আমরা কনভার্ট করে এটা পেয়েছিলাম 1 × 10⁻৯, আর হেক্টোমিটারকে আমরা কনভার্ট করে পেয়েছি 1 × 10⁻²। আচ্ছা, আমরা যদি ভাগ করি, 1 কে 1 দ্বারা ভাগ করলে 1 ইন্টু উপরে আছে 10⁻৯, নিচ থেকে এই পাওয়ারটা পজিটিভ, উপরে গেলে তাহলে এই পাওয়ারটা নেগেটিভ হবে। তার মানে 1 × 10⁻11। এটাও কারেক্ট। তুমি যদি ইন্টুর আগে 1 এটাকে বাদ দিয়ে লিখতে চাও তাহলে 1 × 10⁻11, এটাও কারেক্ট। তার মানে এটাও সঠিক, এটাও সঠিক। তাহলে আমরা দেখলাম যে উপসর্গগুলা কিভাবে আসে এবং কিভাবে তুমি সেগুলা সহজে যদি পরীক্ষাতে আসে কিভাবে সেগুলা সলিউশন করবা। অবশ্যই তুমি সেটা এইভাবে সলিউশন করে নিবা। তুমি এগুলো প্র্যাকটিস করলে সহজে ধরতে পারবা, কিন্তু প্রথম প্রথম তোমাকে একটু করে করে দেখা লাগবে। কিন্তু তুমি যদি এরকম কিছুদিন প্র্যাকটিস করো তাহলে তোমার এগুলো করা লাগবে না, মানে সহজেই তুমি এগুলো ধরতে পারবা। তো আশা করি আজকে তোমরা সহজেই বুঝতে পারছো উপসর্গগুলা এবং পরিমাপের এককগুলা সহজে বুঝতে পারছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।